আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেস দর্শক। টানা দ্বিতীয় দিনের মতো আজকে আমরা ঢাকার পুঁজিবাজারকে কি বলবো সূচকের অবনমন দেখতে পেলাম। গতকালও আমরা সূচকের অবনমন দেখেছিলাম, সকালবেলা সূচকের অবনমনই ছিল, মাঝখানে আমরা কিছুটা বাজারের অবস্থা ভালো দেখেছিলাম, কিন্তু শেষমেশ আমরা সূচকের অবনমন দেখেছি। সেটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের জন্য সত্য। আমরা একটু চট করে জেনে নিব পুঁজিবাজারের হাকিকত, সেটা নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে দেখব যে কী অবস্থা হলো সূচকের। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে আজকে লেনদেনে থাকা বেশিরভাগ প্রতিষ্ঠানের আসলে দাম কমেছে। যেমনটি বলছিলাম, ১৫ পয়েন্ট কিন্তু আজকে সূচক ডিএসইএক্স হারিয়েছে, ৫,২৩২ পয়েন্টে অবস্থান করছে। এবং যদি আপনি শতাংশের হিসাব করেন তাহলে ০.২৯% সূচক কমেছে। যেমনটি বলছিলাম, ডিক্লাইন দ্বিতীয়টা আর কি, ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম পড়েছে, দাম বেড়েছে ১৩৮টার, অপরিবর্তিত রয়েছে ৬২টার। যদি আপনি দুটাকে মিলান তাহলে দাম বেড়েছে খুব কম প্রতিষ্ঠানের, সিংহভাগ প্রতিষ্ঠানের দামই আসলে আজকে হারিয়েছে বা কিংবা একই রকম অবস্থানই ছিল। এর বাইরে যদি লেনদেনের চিত্র দেখি, গত এক সপ্তাহ ধরে আমরা লেনদেনের অবস্থা ভালো দেখেছি, যদিও সূচকের কাটটা আবার এসেছে। লেনদেন গত এক সপ্তাহ ধরে আমরা ৮০০ কোটি ৬০০ কোটি টাকার আশেপাশে দেখতে পেয়েছি। আজকের লেনদেন আমরা দেখতে পেলাম ৮২৪ কোটি ৭৬ লাখ। এবং এই লেনদেনটা একটু বেশি রয়েছে গতকালের তুলনায় যদি আপনি বলি, তাহলে সেটা বেশি রয়েছে। কিন্তু যদি সার্বিকভাবে পুঁজিবাজারের অবস্থা বলি, সূচকের অবস্থা বলি, তাহলে সূচকের অবস্থাটা আমরা খুব একটা ভালো অবস্থায় দেখতে পারছি না। পুঁজিবাজারের নিয়ে আরও বিস্তারিত কথা বলতে আমরা যুক্ত হব, সেই জন্যে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী। তিনি আমাদের সাথে যুক্ত হবেন এবং তিনি যুক্ত হয়েছেন। আহমেদ রশিদ লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যে প্রশ্নটা করতে চাই, প্রতিদিনের মতো যে পুঁজিবাজারে এখন যে সিমটমটা দেখছেন, মানে আগত দুদিন ধরে যে অবনমনটা দেখছি, সেটি কি হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, তেলের শকটা এটার উপরেই কিনা? জি, ধন্যবাদ। দেখেন, এক নম্বর কথা হলো যে আমাদের এই যুদ্ধের বিষয়টা কিন্তু সামনে চলে আসে সবসময়, এক নম্বর। এবং এইটাতে এভার চেঞ্জিং একটা যে আমাদের ট্রাম্পের যে কথাবার্তা, এইটার জন্য কিন্তু মার্কেটে একটা ইম্প্যাক্ট হয়। আর সবচাইতে বড় জিনিস হলো যে উই আর ওয়েটিং ফর দ্য চেয়ারম্যান। আমাদের চেয়ারম্যান এখন ইনি যদি থাকে, এখনকার এক্সিস্টিং চেয়ারম্যান কমিশন যদি থাকে, সেটা সরকার বলে দিক যে হ্যাঁ, এই কমিশনই উইল ওয়ার্ক, ফাইন, নো প্রবলেম, যাদের পজিশন নেয় তারা নেবে। আর যদি এটাকে চেঞ্জ করতে হয়, পত্রপত্রিকায় যেটা দেখি, আজকে এর নাম কালকে ওর নাম মার্কেটে ঘুরপাক খাচ্ছে, সেটা কিন্তু ক্ষতিকর, সেটা বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর। এবং এইটা যেহেতু বাংলাদেশ ব্যাংকে একটা প্রাইভেট সেক্টর থেকে একজন এসছেন, সো আগে তো আমরা একটু মানে আকাশ ভেঙে পড়লো যে এটা কোত্থেকে আসলো, উনাকে কিভাবে দিল গভর্নর, কিন্তু পরবর্তীতে দেখলাম যে হি ইজ ওয়ার্কিং ওকে, ফাইন, কোনো সমস্যা হচ্ছে না। এখন সিমিলারলি যদি আমাদের বাজার থেকে প্রাইভেট সেক্টর এখান থেকে যদি কাউকে নেওয়া হয়, আমরা তো দেখেন টিচারদেরকেও দেখেছি, আর আমরা আমলাদেরকেও দেখেছি এই বাজারে রেগুলেটর হিসাবে। সো এখন তো যে কাজগুলো হয়েছে সেখান থেকে সরে এসে আমরা যেটা চাচ্ছি যে এই বাজার থেকে যে এক্সপার্ট একজন সিনিয়র, ওনাকে যদি চেয়ারম্যান বানানো হয় তাহলে বাজারটাতে একটা গতি আসবে। সেটার কারণ হলো যে উনি জানেন যে কিভাবে বাজারটা, যে আইনগুলো চেঞ্জ করতে হবে, অ্যামেন্ডমেন্টস গুলো করতে হবে, যেখানে ইনভেস্টররা স্বস্তি পাবে এবং তারা কনফিডেন্স পাবে। সো সেই জন্য আমাদেরকে এই জিনিসটা করতে হবে। এটা করতে পারলে আমাদের সবচাইতে বাজারের জন্য ভালো হবে, বিনিয়োগকারীদের জন্য ভালো হবে। সো এই যে 10 মাস ধরে টাস্ক ফোর্স দিয়ে যে আমরা তিনটা জিনিস পেলাম, যে আইপিও আর মার্জিন লোন অ্যান্ড মিউচুয়াল ফান্ডের বিষয়গুলা, এগুলো তো সম্পূর্ণ পাই নাই, এবং এগুলো তো প্রপারলি ইমপ্লিমেন্ট হয় নাই। এবং ইমপ্লিমেন্ট তো বাদ দেন, এইটার মধ্যেও তো অ্যামেন্ডমেন্ট করতে হবে, এগুলো তো সঠিকভাবে হয় নাই। সো কাজেই আমরা জানি, এই মার্কেটে যারা আছে ওনারা জানেন কোথায় কোথায় অ্যামেন্ডমেন্ট করে বাজারটাকে ভাইব্রেন্ট করতে হবে। আপনি যতক্ষণ বাজারকে ভাইব্রেন্ট না করেন, আপনার তো ফরেন ইনভেস্টররা আসবে না, এক। দুই নাম্বার হলো, আপনি এই 50 বছর ধরে আপনি ফ্রন্টিয়ার মার্কেট হয়ে থাকবেন, এটা তো সম্ভব না। আপনাকে ইমার্জিং মার্কেটে যেতে হবে। আপনি ইমার্জিং মার্কেটে গেলে ইউ উইল হ্যাভ লট অফ ইনভেস্টমেন্টস ফ্রম ফরেন ইনভেস্টমেন্ট। সো কাজেই এই জিনিসগুলো প্রপারলি যদি সাজাতে হয়, তাহলে বাজারের একজনকেই চেয়ারম্যান হিসাবে আনতে হবে। আদারওয়াইজ
আমরা এই 1992 সাল থেকে দেখছি। এর মধ্যে একটা চেয়ারম্যান যেটা আমরা পেয়েছিলাম ফারুক আহমেদ সিদ্দিকী, উনি ছাড়া আর ভালো সেরকম বাজার বুঝের চেয়ারম্যান হয় নাই। জি। সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। স্টক মার্কেটে বিএসসি চেয়ারম্যানকে নিয়ে এক ধরনের যদি ধোঁয়াশা থাকে তাহলে সেটা বিনিয়োগকারীদের জন্য একটা বাজে বার্তা যায়। কিন্তু আপনি পরিবর্তন চাচ্ছেন, অনেক বিনিয়োগকারীরাও সেই পরিবর্তনের কথা বলছে। কিন্তু আমার দুইটা স্পেসিফিক প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, সরকার অনেক জায়গায় প্রশাসক দিয়েছে, সিটি কর্পোরেশনের মতো বড় বড় বডিতে অনেক জায়গায় দেওয়া হচ্ছে, কেন তাহলে বিএসসি চেয়ারম্যানটা দিতে এত সময় লাগতে পারে, এইটার আপনার কেন মনে হয়? দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, যদি বাজার থেকেই কাউকে নেওয়া হয় সেটি স্বার্থের সংঘাত হয় কিনা? মানে আমি কোনো শিক্ষকের পক্ষে না, কোনো আমলারও পক্ষে না, কিন্তু আমি বলছি যিনি বাজারে এতদিন ধরে ব্যবসা করতেন তিনি যদি গেটকিপার হন, সেটা স্বার্থের সংঘাতের মধ্যে পড়ে কিনা? একেবারেই না। আপনি দেখেন এখানে উদাহরণ আছে আমাদের এই গত বিএসইসিতে যারা কমিশন ছিলেন, আরিফ খান সাহেব, উনি আইডিএলসিতে ছিলেন, ওখান থেকে উনি কমিশনার হলেন। এখন যে একজন প্রেজেন্ট কমিশনার, আমি নাম বলতে চাচ্ছি না, উনিও কিন্তু আইডিএলসি থেকেই এসছেন। আর আপনাকে সবচাইতে বড় একটা বলি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা আপনি বলছেন, 1988 আপনার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে একটা বড় ধরনের একটা কেস হয়, ইনসাইডার ট্রেডিং এর একটা কেস হয়, এবং 3-4 জন ব্রোকার তখন এই কেসে পড়ে। আপনি বিশ্বাস করবেন যে উনাদের উকিল, যে এসইসি যখন ধরলো, ইউএস এসইসি, তো এই ব্রোকারদের যে উকিল ছিলেন উনাকে এসইসি চেয়ারম্যান বানানো হইল। সো আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখেন, একটা চেয়ারে যখন আপনি বসবেন না, তখন আপনি এমনিতেই নিউট্রাল হয়ে যাবেন, আপনি যা খুশি তাই করে ফেলবেন। আপনার সাথে একটা পুরা ওয়ার্কফোর্স লালি ভাই, আপনি হয় খুব না ওইটা। সুন্দর পয়েন্ট সামনে তুলছেন। লালি ভাই খুবই সুন্দর পয়েন্ট সামনে দিলেন, কিন্তু আমরা তো আইডিএলসি থেকে, আপনি যাদের নাম, আমরা নাম মেনশন করছি না, এক্সপিরিয়েন্স দিতে তো আমরা ট্রাই করে দেখলাম, তার পদত্যাগ হবে কি হবে না সেটা নিয়ে আপনি নিজে কথা বলছেন। মানে আপনি যদি একটু বুঝায় বলতেন ভাই, মানে দুই দিক দিয়ে যদি আপনি যান, একদিক দিয়ে আমি আমি মানলাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইলো না, কিন্তু আমরা তো প্র্যাকটিশনারদেরকেও এনেছি, যাকে সরাবো কি সরাবো না এই নিয়ে এক ধরনের চিন্তার মধ্যেও আমরা আছি। সরি, আমি প্রশ্নটা বুঝি মানে নাই। আপনি যেমনটি বলছিলেন যে আইডিএলসি থেকে বর্তমান যে চেয়ারম্যান তিনি আইডিএলসি থেকে এসেছেন, আগেও একজন আইডিএলসি থেকে এসেছেন, সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুটা সামনে আসে না। কিন্তু এই প্র্যাকটিশনার তো এসেছেন, কিন্তু সেটাতে তো খুব একটা ভালো অবস্থা আমরা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে না। কারণ উনি অন্য প্রফেশন থেকে, ব্যাংকিং প্রফেশন থেকে ওকে, উনি এসছেন। হ্যাঁ। জি। সো এখন যিনি চেয়ারম্যান আছেন উনি ব্যাংকিং প্রফেশন থেকে এসছেন। উনি মাল্টি ন্যাশনাল ব্যাংকেও কাজ করেছেন, উনি দেশীয় ব্যাংকেও কাজ করেছেন। এখন বিষয়টা জি। হচ্ছে যে উনি কতটুক, আপনি দেখেন না, একটা কথা বলি, আপনি 2 বছর ধরে যদি আপনার সাপ্লাই সাইড বন্ধ থাকে, 2 বছরে যদি কোনো আইপিও না আসে, তাহলে বাজারের যে সেভার্স, যারা স্মল সেভার্স, ওনারা যুক্ত হবেন কিভাবে? ওনারা জেনারেলি একটা আইপিওর সাথে বাজারে যুক্ত হন। সো এই 2 বছর ধরে যদি আপনার বিনিয়োগকারীরা যুক্ত করতে না পারেন, শুধু ফাইনের উপরেই আপনি মার্কেট কি চালাতে পারবেন? মার্কেট ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে না? আপনি বলেন না এই কমিশনটা কয়টা মার্কেট ডেভেলপমেন্টের কাজ করছে, কি করেছে? ফাইন ছাড়া, ফাইন 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 হইলেই বাজারটা সোজা হয়ে যাবে, কথা এরকম নয়। কিন্তু অফকোর্স ফাইন জি। করেন, উই ওয়ান্ট দ্যাট, সবাই অ্যাকাউন্টেবিলিটি হোক বাজারে, আমরা সেটা চাই। কিন্তু আপনাকে অ্যাট দ্য সেম টাইম আপনি ডেভেলপমেন্ট কাজও করতে হবে। আপনি যেমন রেগুলেটরি কাজ করবেন, তেমনি আপনি ফ্যাসিলিটেটারও হইতে হবে আপনাকে। এসইসি মানে রেগুলেটর শুধু নয়, ফ্যাসিলিটেটারও তাদেরকে হতে হবে। সো কাজে ওই জিনিসটা কিন্তু আমরা এখনো পাই নাই। আপনি দেখেন উনার হাতে, হি ইজ দ্য রেগুলেটর অফ সিডিবিএল। সিডিবিএল ইজ এ ব্লু চিপ কোম্পানি। তাহলে এই ব্লু চিপ কোম্পানি যেটা আপনার আন্ডারে আছে, সেই কোম্পানিটাকে হাজার হাজার কোটি টাকা তার ডিপোজিট আছে, সেই সিডিবিএলকে আপনি কেন বাজারে আনলেন না? এই সিডিবিএলকে তো আমরা বিনিয়োগকারীরাই তো ফিস দিই, বিভিন্নভাবে টাকা দিয়ে ওনাদের আজকে হাজার কোটি টাকা ডিপোজিট হয়েছে। সো এই টাকাগুলা যদি ওনারা বাজারে আসেন, তাহলে এই বিনিয়োগকারীরাই তো সেই ডিভিডেন্ড আকারে তাদের টাকা ফেরত পায়। আর এই সিডিবিএল তো ইজ রেডি। আপনি
উনারা তো 2-3 বছর আগে আসতে চেয়েছে, আসতে পারে নাই, এখন তো তাদের সব রেডি আছে, 1 মাস 1.5 মাসের ভিতরে কিন্তু উনারা চলে আসতে পারে বাজারে। সো কাজে কেন সিডিপিএল কেও তো উনি আনতে পারলেন না। জি, আমি আমার হাতে সময় খুব কম, 1 মিনিটের মতো সময় আছে। লালি ভাই, আপনার কাছে একটু জানতে চাই আমি, সামনের বাজেটে সরকার আয় বাড়াতে চায়, সব সরকারই সেটা চায়। পুঁজিবাজারের উপরে এটা যদি চেষ্টা করা হয়, সেটা আপনাদের জন্য কতটুকু সম্ভব? মানে আদৌ আপনাদের কাছে ট্যাক্স বাড়ানোর সুযোগ আছে কিনা, ছোট্ট করে বললে হবে। জি, দেখেন বিষয়টা হচ্ছে যে এই সরকার এখন একটা ক্রিটিক্যাল সময়, এখন কিন্তু কোনো রকম সেই বাজেটে আমরা চাই না যে কোনো কিছু এমন কিছু দিক যেটা বাজারে ক্ষতি, বাজার এমনিতেই ক্ষতিগ্রস্ত, এবং এই যুদ্ধর সময় কিন্তু ইকোনমিটা অনেক পিছায় গেছে, এবং অনেক মিল কারখানা বন্ধ হয়ে গেছে, এবং অনেক মিল কারখানা কিন্তু কমায় দিছে, প্রোডাকশন কমায় দিছে, বিকজ এই এই সময়টাতে এমন কোনো উচ্চবিলাসী বাজেট করাটা ঠিক হবে না, খুব প্র্যাকটিক্যাল একটা বাজেট করা দরকার, এবং এইটা এনবিআর এর সাথে এবং সকলের সাথে আলাপ আলোচনা করে জিনিসটা যাতে ভালোভাবে এই বাজেটটা সহনীয় করা পর্যায়ে হোক। থাকে। এই ফার্স্ট বাজেট এই সরকারের, এবং খুব দূর সময় ওনারা এই বাজেট দিতে যাচ্ছেন। জি, অসংখ্য ধন্যবাদ আহমেদ রশিদ লালি, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা এতক্ষণ পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালির সঙ্গে। এবার নিচে একটা ছোট্ট বিরতির পর ফিরছি আরও সংবাদ নিয়ে।